আসসালামু আলাইকুম 2026-এর মানবিক বিভাগের পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ নিয়ে খুবই চিন্তায় আছো যে এই পুরো বইয়ের এত ইনফরমেশনের মধ্যে থেকে কি পড়বে আর এমসিকিউ তোমাদের কমন পড়বে কিনা, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি পুরো বইয়ের গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোন দেশ মিশর দখল করে নিলে মিশরের প্রাচীন সভ্যতার সূর্য অস্তমিত হয়? এ মেসোপটেমিয়া, বি পারস্য, সি চীন, ডি ইসরায়েল। তাহলে দেখি আমরা এটার উত্তরটা কি হবে। এটার উত্তর হবে পারস্য। পারস্য যখন মিশর দখল করে নেয় তখন মিশরের প্রাচীন সভ্যতার সূর্য অস্তমিত হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 2, প্রাচীন মিশরের রাজাদের কি বলা হতো? এ ফারাও, বি থালেস, সি আমন রে, ডি নারমার। এটার উত্তরটা খুবই সহজ, আমি জানি তোমরা সবাই পারবে, ফারাও। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, প্রাক রাজবংশীয় যুগে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে কি বলা হতো? এ প্যাপি, বি ফারাও, সি পিরামিড, ডি নোম। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এই প্রথম তিনটা তো হবে না, উত্তর হবে ডি নোম। 4, মিশরের প্রথম রাজার নাম কি? এ মেনেস, বি জুপিটার, সি ভেনাস, ডি পোসিডন। তাহলে মিশরের প্রথম যে রাজা তার নাম কি ছিল? মেনেস। তিনি কিন্তু আরেকটা নামেও পরিচিত ছিলেন, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে নারমার। তোমার অপশানে কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটাই থাকতে পারে, মেনেসও থাকতে পারে, নারমারও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য সমার্থক শব্দ যেগুলো আছে সেগুলো জানা থাকা প্রয়োজন, বা একই মানুষের যদি দুইটা তিনটা নাম থাকে, দুইটা তিনটা পদবি থাকে, প্রত্যেকটাই তোমাদের জেনে রাখা প্রয়োজন। না হলে কিন্তু দেখা যাবে যে তুমি সঠিক উত্তরটা জানার পরেও কনফিউজড হয়ে যাচ্ছ অপশান দেখে। আচ্ছা, এরপরে যাই। 5, কোন রাজা সমগ্র মিশরকে একীভূত করে একটি একক রাষ্ট্র গড়ে তোলেন? এ মেনেস, বি হাম্বুরাবি, সি জুলিয়াস সিজার, ডি কনস্টান্টাইন। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে মেনেস। হাম্বুরাবি, কনস্টান্টাইন, জুলিয়াস সিজার এরা কিন্তু মিশরীয় সভ্যতার কোনো ফিগারই না, এরা সবাই রোমান সভ্যতার ফিগার, তাই না? তো এখানে বোঝাই যাচ্ছে যে এটার উত্তরটা হবে মেনেস। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের রাজধানী কোনটি? এ রোম, বি থিবস, সি মেমফিস, ডি এথেন্স। এটার উত্তরটা কি হবে? মেমফিস। দেখো, রোম তো হবেই না, রোম হচ্ছে কমপ্লিটলি অন্য একটা সভ্যতা। আবার হচ্ছে এথেন্সও হচ্ছে গ্রিস সভ্যতার একটা নগর রাষ্ট্র ছিল। তো এখানে হচ্ছে উত্তরটা হবে মেমফিস। 7 নম্বর, ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? এ প্যারাও, বি পের ও, সি পেরিতো, ডি পারাও। এটার উত্তর হবে বি পের ও। 8, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার লোকেরা কিসের সাহায্যে আসবাবপত্র, অস্ত্র তৈরি করত? এ পাট, বি ধাতু, সি বেঞ্জিন, ডি স্টিয়ারেট। এটার উত্তরটা কি হবে? ধাতুর সাহায্যে সিন্ধু সভ্যতার লোকেরা অস্ত্র তৈরি করত। তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে, তারপরে পুরোপলীয় যুগ, নবপলীয় যুগ, এই সব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে এমসিকিউ এর ক্লাসটা নিয়েছিলাম সেখানে, এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের উপরে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেও কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। 9, ব্রোঞ্জের উপাদান কি কি? এ তামা ও টিন, বি তামা ও দস্তা, সি দস্তা ও টিন, ডি টিন ও লোহা। তাহলে ব্রোঞ্জের উপাদান কি কি? তামা এবং টিন হচ্ছে ব্রোঞ্জের উপাদান। 10, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানতো না? এ তামার, বি লোহার, সি দস্তার, ডি সোনার। তারা কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার তারা জানতো না। 11, সিন্ধু সভ্যতার ঘরবাড়িগুলো কয় তলা বিশিষ্ট? এ 1-2 তলা, বি 2 তলা, সি 2-3 তলা, ডি 4 তলা। উত্তরটা কি হবে? 2-3 তলা বিশিষ্ট ঘর ছিল সিন্ধু সভ্যতায়। আচ্ছা, 12, মহেঞ্জোদারো স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল? এ 70, বি 80, সি 60, ডি 50। এটার উত্তর হবে 80।
এটার উত্তর হবে 80। আচ্ছা, এরপরে দেখি 13 হরপ্পাতে কি পাওয়া গেছে? এ স্নানাগার, বি শস্যাগার, সি বিশ্রামাগার, ডি অতিথিঘর। এটার উত্তর কি হবে? বৃহৎ একটা শস্যাগার পাওয়া গিয়েছিল হরপ্পাতে। হরপ্পা কি? সিন্ধু সভ্যতার দুইটা যে মেইন পয়েন্ট, হরপ্পা এবং মহেঞ্জোদারো, সেটারই একটা হচ্ছে হরপ্পা। হরপ্পায় পাওয়া গিয়েছিল একটা বিরাট শস্যাগার, যেখানে তারা শস্য সংগ্রহণ করত। 14 পিথাগোরাসকে। পিথাগোরাসকে এটা তোমরা সবাই জানো, তোমাদের জীবন ধ্বংস হয়ে গেছে পিথাগোরাসের উপপাদ্য করতে করতে। তাহলে পিথাগোরাসকে বিখ্যাত গ্রিক গণিতবিদ। 15 হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল কিসের জন্য? এ নাটক রচনার জন্য, বি চিকিৎসা বিজ্ঞানের জন্য, সি যুদ্ধ করার কারণে, ডি কবিতা লেখার কারণে। উত্তর কি হবে? চিকিৎসা বিজ্ঞানের জন্য। তাহলে হিপোক্রেটিস কোন সভ্যতার সাথে রিলেটেড এটা এখানে লেখা নাই, তিনি গ্রিক সভ্যতার সাথে রিলেটেড। গ্রিক সভ্যতার অনেক বিখ্যাত একজন চিকিৎসাবিদ ছিলেন হিপোক্রেটিস। আর নাটক রচনার জন্য কিন্তু গ্রিক সভ্যতার মানুষজন অনেক বিখ্যাত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে সফোক্লিস এবং এসকাইলাস। এই এসকাইলাস যিনি ছিলেন তাকে কিন্তু বিয়োগান্ত নাটকের জনক বা ট্র্যাজেডি নাটকের জনকও বলা হতো। আচ্ছা, এরপরে দেখি ফিদিয়াস অমর হয়ে আছেন কেন? এটাও গ্রিক সভ্যতা থেকে এসেছে। তাহলে দেখি এ নাটক রচনার জন্য, বি চিকিৎসা বিজ্ঞানের জন্য, সি তার ভাস্কর্যের জন্য, ডি কবিতা লেখার জন্য। তাহলে তিনি কিসের জন্য ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন? তার ভাস্কর্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন। এরকম আরেকজন ছিলেন যিনি খুব বিখ্যাত ছিলেন, তার নাম হচ্ছে প্রাকসিটেলেস। তিনিও কিন্তু ভাস্কর্যের জন্য অনেক বিখ্যাত ছিলেন। মাইরন ভাস্কর্যের জন্য অনেক বিখ্যাত ছিলেন। তাহলে দেখো গ্রিক সভ্যতায় কিন্তু চিকিৎসা বিজ্ঞান, নাটক রচনা, ভাস্কর্য, তারপরে গণিত, তারপরে দর্শন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু গ্রিক সভ্যতা অনেক বেশি সমৃদ্ধ ছিল এবং তাদের যে অবদানটা ছিল সেটা কিন্তু এখনও আমরা স্মরণ করি, তাই না? পিথাগোরাসের উপপাদ্য, তারপরে হচ্ছে গ্রিক সভ্যতায় যে সক্রেটিস ছিলেন, অ্যারিস্টটল ছিলেন, প্লেটো ছিলেন, দর্শনের জন্য তারা অনেক বিখ্যাত। তাহলে গ্রিক সভ্যতাকে আমরা কিন্তু খুবই সমৃদ্ধ একটা সভ্যতা বলতে পারি। এরপর দেখি 17 অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? এ রোমে, বি গ্রিসে, সি মিশরে, ডি তুরস্কে। এটার উত্তরও হবে গ্রিসে। প্রাচীন গ্রিসে যারা ছিল তারা কিন্তু শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ করতো, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু ডিপ্লোম্যাসিও করত, কূটনীতির মাধ্যমেও কিন্তু তারা এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন করত। এবং এই কূটনীতির একটা পার্ট ছিল এই অলিম্পিক গেমস, যেটা আমরা এখনো দেখতে পাই। 18 গ্রিসে কয় বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতো? এ 2, বি 3, সি 4, ডি 5। তাহলে কয় বছর পর পর? 4 বছর পর পর গ্রিসে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতো। এখনো কিন্তু আমরা এরই ধারাবাহিকতায় অলিম্পিক খেলাটা দেখতে পাই। 19 প্যান্থিয়ন কি? তাহলে দেখি আমরা প্যান্থিয়নটা কি। অপশন এ পিরামিড, বি ধর্ম মন্দির, সি মসজিদ, ডি গির্জা। এটার উত্তর কি হবে? ধর্ম মন্দির। প্যান্থিয়ন একটা বিখ্যাত ধর্ম মন্দির। কোন সভ্যতার? রোমান সভ্যতার। আচ্ছা, 20 কলোসিয়াম কে নির্মাণ করেন? এ টিটাস, বি হোমার, সি লিভি, ডি হার্ডিয়ান। কলোসিয়ামটা কে নির্মাণ করেছিলেন? টিটাস। আর এর আগে আমরা যেটা প্যান্থিয়ন সম্পর্কে পড়লাম সেটার নির্মাতা ছিলেন হার্ডিয়ান। আর হোমার যিনি ছিলেন তিনি মহাকাব্য রচনার জন্য বিখ্যাত ছিলেন। হোমারের বিখ্যাত মহাকাব্য কোনগুলো? ইলিয়াড এবং ওডিসি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। 21 কলোসিয়ামে কত দর্শক একসাথে বসতে পারত? এ 5600 জন, বি 6000 জন, সি 7000 জন, ডি 5500 জন। উত্তর হবে 5600 জন। 22 পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল?
এ চীনে, বি গ্রিসে, সি পারস্যে, ডি রোমে। এটার উত্তর আমরা জেনে ফেলেছি এর মধ্যে রোমে। এখানে কিন্তু কলোসিয়াম যে নাট্যশালা সেটার কথাই বলা হচ্ছে। 23 রোমানদের কোন সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন? এ কনস্টান্টাইন, বি ভেনাস, সি সিসেরো, ডি গ্যালেন। তাহলে এটার উত্তরটা কি হবে? কনস্টান্টাইন। 24 ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য কতটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটার মধ্যে দিয়ে। তাহলে এটার অপশন কি আছে আমরা দেখি। এ 40, বি 50, সি 60, ডি 70। কতটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? এটার উত্তর কি হবে? 50টি শিক্ষাকেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 25 পাল যুগের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, বি যুদ্ধ বিগ্রহে পরিপূর্ণ, সি সকল ধর্মাবলম্বীর সমান পৃষ্ঠপোষকতা, ডি শিল্প ও বাণিজ্যের অবনতি। তাহলে এটার উত্তর কি হবে? সকল ধর্মাবলম্বীর সমান পৃষ্ঠপোষকতা। পাল বংশের যারা রাজা ছিলেন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনোই বাংলার তখনকার মেজরিটি রিলিজিয়ন যেটা ছিল বা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম যেটা ছিল হিন্দু ধর্ম, তারা কিন্তু হিন্দুদের ওপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন কখনোই করেননি। বরং তারা হিন্দু যারা পণ্ডিত ছিলেন বা যারা অনেক বেশি জ্ঞানীগুণী ছিলেন তাদেরকে দরবারে বা তাদের যে রাজপ্রাসাদে তারা আশ্রয় দিতেন এবং বড় বড় মন্ত্রিত্বের পদ দিতেন। এমনকি ধর্মপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন গর্গ, তিনিও একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে পাল বংশের অন্যতম বৈশিষ্ট্য যখন আমরা বলবো তখনই আমাদেরকে বুঝতে হবে যে তারা কিন্তু কখনোই ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করেননি। 26 ধর্মপাল কাদেরকে ভূমি দান করতেন? অপশন এ বৌদ্ধ, বি ব্রাহ্মণ, সি শিখ, ডি খ্রিস্টান। এটা উত্তর হবে ব্রাহ্মণ। এর আগে আমি যেরকম বললাম যে তখন হিন্দু যেহেতু মেজরিটি ছিল, ব্রাহ্মণদের মধ্যে যারা অনেক বেশি জ্ঞানীগুণী ছিলেন তাদেরকে তিনি জমি দান করতেন। 27 ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ সন্ধ্যাকর নন্দী, বি বিষ্ণুদেব, সি রাজকুট, ডি গর্গ। এটার উত্তর আমি আগে বলে ফেলছি, গর্গ। 28 ধর্মপালকে বলা হয় পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। এর প্রধান কারণ কি? অপশন এ তিনি সর্বাপেক্ষা অধিক সময় রাজত্ব করেন, অপশন বি তিনি সর্বাপেক্ষা অধিক রাজ্য জয় করেন, অপশন সি তিনি পাল সাম্রাজ্যকে সুদৃঢ় করেন, অপশন ডি তিনি বুদ্ধিমান ও কৌশলী শাসক ছিলেন। তাহলে এটার উত্তর কি হবে? তিনি পাল সাম্রাজ্যকে সুদৃঢ় করেন। 29 কার আমলে পাল রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? এ ধর্মপাল, বি গোপাল, সি দেবপাল, ডি ন্যায়পাল। এটার উত্তরটা কি হবে? ধর্মপাল। পাল বংশের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল, তার আমলে পাল বংশ সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল। 30 মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেন কে? অপশন এ গোপাল, বি ধর্মপাল, সি রাষ্ট্রকূট, ডি দেবপাল। এটার উত্তর কি হবে? দেবপাল। দেবপাল মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার করেছিলেন। 31 দ্বিতীয় মহিপালের শাসনকালে 1 রাজ্যে দুর্যোগ বৃদ্ধি পায়, 2 কৈবর্ত বিদ্রোহ সৃষ্টি হয়, 3 বিদেশিদের আক্রমণ বৃদ্ধি পায়। নিচের কোনটি সঠিক? এটার উত্তর কি হবে? 1 ও 2 রাজ্যে দুর্যোগ বৃদ্ধি পায়, কৈবর্ত বিদ্রোহ সৃষ্টি হয় দ্বিতীয় মহিপালের শাসনামলে। আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এর ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাসে আমি বলেছিলাম যে দ্বিতীয় মহিপাল কিন্তু একজন অযোগ্য শাসক ছিলেন। পাল বংশের যে বিখ্যাত শাসকরা ছিলেন বা অনেক বেশি যোগ্য দক্ষ শাসক ছিলেন, দ্বিতীয় মহিপাল সেরকম ছিলেন না। দ্বিতীয় মহিপালের সময়ে সে কারণে জনমনে বিশৃঙ্খলা বা তার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয় এবং আলটিমেটলি সেটা কৈবর্ত বিদ্রোহে রূপ নেয়। আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ যেহেতু চলে এসেছে, কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কারা ছিল এটা কিন্তু তোমরা মনে করতে থাকো। পরের প্রশ্নে যাই। 32 রামপাল সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো হলো: 1 পাল বংশের সর্বশেষ সফল নায়ক, 2 বরেন্দ্র উদ্ধার করেন, 3 রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেন। তাহলে এটার উত্তরটা কি হবে? প্রত্যেকটাই। 33 রামপাল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য 1 পুরাতন কীর্তি রক্ষায় যত্নবান হন, 2 মগধ ও উড়িষ্যার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, 3 কামরূপের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।
উত্তর কি হবে 2 ও 3। মগধ ও উড়িষ্যার উপর তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, কামরূপের উপরে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 34 সাগর দিঘি, তারপরে একটা ড্যাশ সোমপুর বিহার নালন্দা বিশ্ববিদ্যালয়, তারপরে আরেকটা ড্যাশ মাহিগঞ্জ। তাহলে ড্যাশ চিহ্নিত স্থানে বা প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? 1 মহিপাল, 2 ধর্মপাল, 3 রামপাল। তাহলে এটার উত্তরটা কি হবে? 1 ও 2 মহিপাল এবং ধর্মপাল। মহিপালের নামে কিন্তু মাহিগঞ্জ, তারপরে হচ্ছে মাহিসাগর, এরকম অনেক স্থাপত্য আছে। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ধর্মপালের নামটা বেশি প্রমিনেন্ট বা গুরুত্বপূর্ণ। 35 হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে? তাহলে তোমাদের সব থেকে বিরক্তির অধ্যায়টা চলে এসেছে, 6 অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস। সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা ভালো করে দেখে নাও। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে? এ নুসরাত শাহ, বি আলাউদ্দিন হোসেন শাহ, সি মাহমুদ শাহ, ডি মুবারক শাহ। উত্তর কি হবে? আলাউদ্দিন হোসেন শাহ। এটা মনে রাখাটা সহজ, হোসেন শাহের নামেই কিন্তু এই যে হোসেন শাহী বংশটা হয়েছে। হ্যাঁ, তো আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান। 36 বাংলায় হোসেন শাহী বংশের শাসনামলের সময়সীমা কত? এ 1493 থেকে 1538, বি 1494 থেকে 1538, সি 1495 থেকে 1538, ডি 1496 থেকে 1538। তাহলে এটা উত্তর কি হবে? 1493 থেকে 1538 বাংলায় হোসেন শাহী বংশের শাসনামলের সময়সীমা। 37 12 ভূঁইয়ারা কাদের আধিপত্য মেনে নেয়নি? এ মুঘলদের, বি পাঠানদের, সি ইংরেজদের, ডি ওলন্দাজদের। উত্তর কি হবে? মুঘলদের। 12 ভূঁইয়ারা মুঘলদের আধিপত্য মেনে নেননি। 12 ভূঁইয়াদের সম্পর্কেও আমরা আগে পড়েছি, আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই। 12 ভূঁইয়া বলতে কিন্তু 12 জন নির্দিষ্ট শাসককে বোঝায় না। 12 ভূঁইয়ারা ছিলেন মুঘলদের বিরোধিতাকারী এই দেশীয়, মানে এখন আমরা বাংলাদেশের যে ভূখণ্ডটা দেখছি এই বাংলাদেশে তারা বসবাস করতেন। তারা মুঘলদের বিরোধী ছিলেন, মুঘল যে আধিপত্যবাদ ছিল সেটার বিরোধী ছিলেন এবং তারা স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করে রাখতে চেয়েছিলেন। ঈসা খাঁ, মুসা খাঁ, কেদার রায় তারা কিন্তু 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য না। 38 কোন শাসকের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়? এ সম্রাট হুমায়ুন, বি সম্রাট আকবর, সি সম্রাট শাহজাহান, ডি সম্রাট জাহাঙ্গীর। তাহলে এটার উত্তর কি হবে? সম্রাট জাহাঙ্গীরের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়। সম্রাট জাহাঙ্গীরের যিনি বাবা এবং দাদা অর্থাৎ সম্রাট আকবর, সম্রাট হুমায়ুন, তারাও কিন্তু 12 ভূঁইয়াদের দমন করার চেষ্টা করেছিলেন বহু আগে থেকে, কিন্তু তারা সফল হননি। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের সময় এসে 12 ভূঁইয়াদেরকে সম্পূর্ণভাবে দমন করা হয় এবং সেই কারণে ঢাকার নাম কিন্তু সম্রাট জাহাঙ্গীরনগরের নামানুসারে আগে ছিল জাহাঙ্গীরনগর। 39 ঢাকা সর্বপ্রথম কখন বাংলার রাজধানী হয়? এ 1606, বি 1608, সি 1610, ডি 1612। উত্তর কি হবে? 1610 সালে ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়। 1610 সালে ওই যেটা বলছিলাম এর আগের প্রশ্নের সাথে এটা রিলেটেড, সম্রাট জাহাঙ্গীর তার সুবাদারকে এই জায়গায় পাঠিয়ে বাংলাকে তিনি 12 ভূঁইয়াদের হাত থেকে কেড়ে নেন। 40 কে বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন? এ ইসলাম খান, বি মান সিংহ, সি নুসরাত খান, ডি মোকাররম খান। উত্তর কি হবে? ইসলাম খান বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। শাহী আমলে মুদ্রাকে বলা হতো দিরহাম আর সুবাদারকে কি বলা হতো? এ জায়গিরদার, বি নাজিম, সি উজির, ডি জমিদার। উত্তর কি হবে? নাজিম বলা হতো শাহী আমলে। তাহলে দেখো শাহী আমলে মুদ্রাকে বলা হতো দিরহাম আর সুবাদারকে বলা হতো নাজিম। 42 রাজধানীর নিরাপত্তা বৃদ্ধিতে ইয়জ খলজির পদক্ষেপগুলো হলো: 1 গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ, 2 বহু খাল খনন, 3 সেতু নির্মাণ। উত্তর দেখি কি হবে? 1, 2 ও 3 প্রত্যেকটাই তার পদক্ষেপ ছিল। 43 বাংলায় মধ্যযুগের সূচনা কিভাবে হয়? এ হিন্দু সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বি বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, সি আর্যদের আগমনের মধ্য দিয়ে, ডি মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটা তোমরা সবাই পারবে আমি জানি। মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগের সূচনা হয়। আর এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে তিনি
বাংলায় মধ্যযুগের সূচনা করেন, যেখানে মুসলিম শাসনের সূচনা হয়। 44 ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রকৃতি ছিল: 1 ব্রিটিশ বিরোধী, 2 গোঁড়া ধর্মীয় সংস্কার বিরোধী, 3 যুক্তি নির্ভর। তাহলে এটা কোথা থেকে এসেছে? 9 অধ্যায় থেকে, নবজাগরণ অধ্যায় থেকে। উত্তর হবে প্রত্যেকটাই। ব্রিটিশ বিরোধী ছিল, গোঁড়া ধর্মীয় সংস্কার বিরোধী ছিল, যুক্তি নির্ভর ছিল। আচ্ছা, ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? ডিরোজিও। 45 সতীদাহ প্রথা বিলোপ করেন কোন গভর্নর জেনারেল? এ লর্ড কার্জন, বি লর্ড বেন্টিং, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড মেন্টো। উত্তর কি হবে? লর্ড বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেন। সতীদাহ প্রথা বিলোপের সঙ্গে আরেকজন আমাদের দেশীয় মনীষী আছেন যার নাম ওতপ্রোতভাবে জড়িত, তার নামটা কি? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। 46 কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? এ 1856, বি 1858, সি 1860, ডি 1862। তাহলে এটার উত্তরটা কি হবে? 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। বিধবা বিবাহের সাথে কোন মনীষীর নামটা ওতপ্রোতভাবে জড়িত? এটাও আমরা জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু আরেকটা নাম ছিল দান সাগর বা দয়ার সাগর। তিনি কিন্তু নিজে খুব বেশি অর্থবিত্তবান ছিলেন এরকম না, কিন্তু যেই সব কবি বা সাহিত্যিক যারা খুব স্ট্রাগল করছিলেন ফাইন্যান্সিয়ালি, তাদেরকে কিন্তু তিনি সহায়তা করেছেন। যেমন মাইকেল মধুসূদন দত্তের খুব খারাপ দিনগুলোতে কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাকার উপরে নির্ভরশীল ছিলেন। আচ্ছা, পরে চলে যাই। 47 পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন? এ হলওয়েল, বি সিনফ্রে, সি রবার্ট ক্লাইভ, ডি ওয়াটসন। এটা আমরা বুঝতে পারছি কি হবে, সিনফ্রে। হলওয়েল, রবার্ট ক্লাইভ, ওয়াটসন প্রত্যেকেই ইংরেজ ছিলেন, আর নবাবের পক্ষে ছিলেন ফরাসিরা। 48 পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এ 1782, বি 1784, সি 1785, ডি 1786। এটার উত্তর কি হবে? 1784। 49 চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? এটা আমার ধারণা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, এর আগেও আমি এইটা বারবার তোমাদেরকে পড়িয়েছি। এটার উত্তর কি হবে? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। পরেরটাই যাই। 50 কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতবর্ষ আগমন করেন? এ আলবুকার্ক, বি আলমুডা, সি আলফান্দো, ডি ভাস্কো দা গামা। এটাও খুবই সহজ প্রশ্ন, উত্তর হবে ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। আর কলম্বাস কত সালে আমেরিকায় যান? 1492 সালে। একান্ন কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত? এ করতোয়া, বি নাফ, সি গঙ্গা, ডি ভাগীরথী। উত্তর হবে ভাগীরথী নদীর তীরে কলকাতা নগরী অবস্থিত। 52 নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে ক্ষমতায় আরোহণ করেন? 20, 21, 22 নাকি 23? এটাও খুবই ইজি প্রশ্ন। 22 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। কার মৃত্যুর পরে? তার নানা নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে তিনি মাত্র 22 বছর বয়সে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তার কম্পিটিটর কে ছিল? প্রতিদ্বন্দ্বী কে ছিল? তার খালাতো ভাই শওকত জঙ্গ, যিনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন, এবং শওকত জঙ্গ ঘসেটি বেগমের পালিত পুত্র ছিলেন। তাহলে দেখো, এগুলো রিলেটেড ইনফরমেশন একসাথে পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। 53 পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে? এ 1757 সালের 23 জুন, এটাই হবে উত্তর। এটা হচ্ছে এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। 1757 সালের
23 জুন পলাশীর আম্রকাননে, আমবাগানে পলাশীর যুদ্ধটা হয়। 54 কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? এ রবার্ট ক্লাইভ, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড রিপন, ডি ওয়ারেন হেস্টিংস। কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। 55 রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কারণ তিনি এক সংস্কৃত শিক্ষার আদলে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন, 2 কুসংস্কার মুক্ত সমাজ গঠনে কাজ করেন, 3 ব্রিটেন থেকে ভারতের জনগণকে আধুনিক চিন্তার পরামর্শ দেন। উত্তর কি হবে? 1 ও 2। সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার তিনি গুরুত্ব দেন এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তিনি কাজ করেন। তিনি ব্রিটেন থেকে ভারতে আধুনিক চিন্তার পরামর্শ দেন, ব্যাপারটা এরকম না। তিনি আমাদের দেশেই অবস্থিত ছিলেন এবং এখানেই তিনি বিভিন্ন উন্নয়ন কর্ম সাধন করেছিলেন। 56 রাজা রামমোহন রায় এর অন্যতম অবদান হচ্ছে: 1 বাল্যবিবাহ রোধের চেষ্টা, 2 একেশ্বরবাদী চিন্তা প্রতিষ্ঠা, 3 সতীদাহ প্রথা রোধের প্রচেষ্টা। এটার উত্তর কি হবে? প্রত্যেকটাই হবে। 57 সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ বেগম ফয়জুন্নেসা চৌধুরানী, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি বেগম রোকেয়া, ডি গিরজি। এটার উত্তর কি হবে? বেগম রোকেয়া। বেগম রোকেয়ারই হাজবেন্ড ছিলেন সাখাওয়াত হোসেন, তার নামেই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা। এই কারণে কিন্তু বেগম রোকেয়াকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই নামেও অনেক জায়গায় লেখা হয়। 58 ইউরোপীয় বণিকরা বাংলায় এসে প্রথম কি ধ্বংস করেছিল? এ ঘরবাড়ি, বি ছাপাখানা, সি কুটির শিল্প, ডি বস্ত্রশিল্প। উত্তর কি হবে? বস্ত্রশিল্প তারা আগে ধ্বংস করেছিল। 59 কখন বাংলার আর্থসামাজিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে থাকে? এটাও নবজাগরণের অধ্যায় থেকে এসেছে। তাহলে অপশন দেখি আমরা। এ 15-16 শতকে, বি 16-17 শতকে, সি 17-18 শতকে, ডি 18-19 শতকে। উত্তর কি হবে? 18-19 শতকে বাংলায় নবজাগরণের হাওয়া বইতে থাকে বা পরিবর্তনের হাওয়া বইতে থাকে। 60 বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? এ মইনুল হোসেন, বি শিবনারায়ণ দাস, সি কামরুল হাসান, ডি হামিদুর রহমান। এটার উত্তর কি হবে? শিবনারায়ণ দাস আমাদের দেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার। প্রথম জাতীয় পতাকা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে আমার ধারণা তোমরা বুঝতে পারছো। আমাদের জাতীয় পতাকার মাঝে আগে একটা হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ছিল, সেটা কিন্তু আমাদের প্রথম জাতীয় পতাকা। 61 জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? এ মইনুল হোসেন, বি আজিজুল পাশা, সি তানভীর করিম, ডি নিতুন কুণ্ডু। এটার উত্তরটা কি হবে? মইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, যেটা সাভারে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট? 150 ফুট, 152 ফুট, 153 ফুট নাকি 154 ফুট? এটার উত্তর কি হবে? 150 ফুট। 63 জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ সম্পন্ন হয় কত খ্রিস্টাব্দে? এ 1980, বি 1981, সি 1982, ডি 1983। এটার উত্তর কি হবে? 1982 সালে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ সম্পন্ন হয়। তাহলে দেখো আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, জাতীয় স্মৃতিসৌধের যে কাজটা সেটা সম্পন্ন করতে এরপরও আরো 1 যুগ লেগেছে, 12 বছর লেগেছে, তারপরে 1982 সালে এই কাজটা কমপ্লিট হয়েছে। এভাবে একটু মনে রাখতে হবে। 64 অপরাজেয় বাংলার স্থপতি কে? অপরাজেয় বাংলাটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঠিক সামনে। ছাত্রদের যে গৌরবময় ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধে সেটা স্মরণে রাখার জন্য এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। তাহলে এটার ভাস্কর্যটা স্থপতি কে ছিলেন? এ সৈয়দ আবদুল্লাহ খালিদ, বি নিতুন কুণ্ডু, সি কামরুল হাসান, ডি অন্তু করিম। এটার উত্তর হবে সৈয়দ আবদুল্লাহ খালিদ। 65 মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, খুলনা। এটা খুবই ইজি একটা প্রশ্ন। মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত। মেহেরপুরের বৈদ্যনাথ তলায় কিন্তু মুজিবনগর সরকারটা গঠিত হয় কত তারিখে? এটা একটু লিখে দিই। মুজিবনগর সরকার গঠন 1971-এর 10ই এপ্রিল। শপথ গ্রহণ 1971-এর 17 এপ্রিল। এই দুইটা ডেট কিন্তু ভুল করা যাবে না। গঠন হয় 10 এপ্রিল, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। দুইটা আলাদা ডেট।
17 এপ্রিল শপথ গ্রহণ করার কিছু পরেই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যেখানে শপথ গ্রহণ করা হয়েছিল সেখানে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করে বিধায় মুজিবনগর সরকারের যে স্থানটা ওখান থেকে সরিয়ে কলকাতায় নিয়ে যেতে হয়। মুজিবনগর স্মৃতিসৌধে কয়টা দেয়াল আছে? 23টা। 67 অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কত তারিখে? এ 13 ডিসেম্বর, বি 14 ডিসেম্বর, সি 15 ডিসেম্বর, ডি 16 ডিসেম্বর। এটার উত্তর কি হবে? 14 ডিসেম্বর, আমাদের বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। সেই দিন অসংখ্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। জাতির যারা শ্রেষ্ঠ সন্তান ছিল, অনেক অধ্যাপক ছিলেন, চিকিৎসক ছিলেন, সাংবাদিক ছিলেন, তাদের সকলকে হত্যা করা হয় যাতে আমাদের দেশটা মেধার দিক থেকে আর উঠে দাঁড়াতে না পারে। বুদ্ধিজীবীদের হত্যার ক্ষেত্রে প্রধান দায়িত্বে কারা ছিল? আলবদররা। পাকিস্তানের সহযোগী এদেশীয় বাহিনী ছিল আলবদর, যারা বুদ্ধিজীবীদের হত্যার প্রধান দায়িত্বে ছিল। 68 শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এ ঢাকার মিরপুরে, বি ঢাকার সাভারে, সি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডি ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার উত্তর হবে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবস্থিত। 69 শিখা চিরন্তন কোথায় স্থাপিত হয়? এ জিয়া উদ্যানে, বি সোহরাওয়ার্দী উদ্যানে, সি মিরপুরে, ডি সাভারে। এটার উত্তর হবে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপিত হয়। 70 শিখা চিরন্তন কত তারিখে স্থাপিত হয়? এ 25 মার্চ 1997, বি 26 মার্চ 1997, সি 27 মার্চ 1997, ডি 28 মার্চ 1997। এটার উত্তর কি হবে? 26 মার্চ 1997। 1997 সালে আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী ছিল। রজত জয়ন্তী হচ্ছে 25 বছর পূর্তি। 50 বছর পূর্তি যেটা, সেটাকে আমরা বলি সুবর্ণ জয়ন্তী। 25 বছর পূর্তি হচ্ছে রজত জয়ন্তী। স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে এই শিখা চিরন্তনটা নির্মাণ করা হয়। 71 কত তারিখে রায়ের বাজার বধ্যভূমির পরিচয় পাওয়া যায়? এ 18 ডিসেম্বর, বি 16 সেপ্টেম্বর, সি 14 জুন, ডি 12 মে। এটাও সহজ। 18 ডিসেম্বর, 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় এবং 18 ডিসেম্বরে খোঁজ পাওয়া যায় যে রায়ের বাজারের একটা জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে। অপরাজেয় বাংলার ক্ষেত্রে মিল রয়েছে। উচ্চতা 12 ফুট, প্রস্থ 6 ফুট, ব্যাস 6 ফুট। তাহলে এটার উত্তরটা কি হবে? আচ্ছা, এটার উত্তরটা হবে 1, 2 ও 3। 73 অপারেশন সার্চলাইটের প্রধান লক্ষ্য ছিল: 1 ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 ছাত্র সমাজ, 3 শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। নিচের কোনটি সঠিক? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 ও 3। অপারেশন সার্চলাইটের লক্ষ্যটা কি ছিল? 1, 2 ও 3 ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র সমাজ এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। 74 মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরির জন্য কাকে নিয়োগ দেয়া হয়? এ আবু সাইদ চৌধুরী, বি আব্দুস সাত্তার, সি ক্যাপ্টেন মনসুর আলী, ডি তাজউদ্দিন আহমদ। এটার উত্তর হবে আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটার উত্তরটা হবে আবু সাইদ চৌধুরী। 75 নিচের কোন দেশ মুক্তিযুদ্ধ বন্ধের বিপক্ষে জাতিসংঘে ভোট দেয়? মুক্তিযুদ্ধ বন্ধের বিপক্ষে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে যখন বাংলাদেশ জিতে যাবে যাবে এরকম অবস্থা, তখন কিন্তু পাকিস্তানিরা যুদ্ধটা বন্ধ করে দিতে চেয়েছিল, কারণ তাদের না হলে খুবই শোচনীয় পরাজয় হয়ে যাচ্ছে। তো তখন মুক্তিযুদ্ধ বন্ধ করার বিপক্ষে, মানে মুক্তিযুদ্ধটা চালিয়ে গেলে তখন আমাদের জন্য সুবিধা হতো। তো এটার বিপক্ষে কে জাতিসংঘে ভোট দেয়? এটার উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কিন্তু একটা বড় ভূমিকা ছিল। আর পাকিস্তানের ক্ষেত্রে তারা আমেরিকার কাছ থেকে অনেক বেশি সহায়তা পেয়েছিল। 76 বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়? এ 2 মার্চ 1971, বি 3 মার্চ 1971, সি 4 মার্চ 1971, ডি 5 মার্চ 1971। এটার উত্তর হবে 2 মার্চ 1971। কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। কে উত্তোলন করেন? তৎকালীন ডাকসুর ছাত্রনেতা আ স ম আব্দুর রব। 77
77, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কত সালে রচিত হয়েছিল? এ 1905, বি 1906, সি 1907, ডি 1908। এটার উত্তর হবে 1905। 1905 সালে আরেকটা কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বাংলা রাজনীতিতে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন। 78, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? এ গণতন্ত্র, বি অসাম্প্রদায়িক চেতনা, সি জাতীয়তাবাদ, ডি সাম্প্রদায়িক চেতনা। এটার উত্তরটা কি হবে? অসাম্প্রদায়িক চেতনা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। 79, আইনগত কাঠামো আদেশে পাকিস্তানের কোন ধরনের সরকার ব্যবস্থার কথা বলা হয়? এ এককেন্দ্রিক, বি যুক্তরাষ্ট্রীয়, সি সামরিক, ডি রাজতান্ত্রিক। এটার উত্তর কি হবে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা হয়। 80, আইনগত কাঠামো আদেশ অনুসারে পাকিস্তানের সংবিধান প্রণয়নে কয়টি মূলনীতি নির্ধারণ করা হয়? 3, 4, 5 নাকি 6? এটার উত্তর কি হবে? 5টি মূলনীতি নির্ধারণ করা হয়। 81, 1970 সালের নির্বাচনের আইনগত কাঠামো আদেশের 20 নং ধারায় কয়টি মূলনীতি ছিল? এটার উত্তরটা কি হবে? 5টি মূলনীতি ছিল, আগের প্রশ্নটার মতোই। 82, 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কত ছিল? 168, 169, 170, 171। এটার উত্তর কি হবে? 169। তার মধ্যে তৎকালীন আওয়ামী লীগ 167টা আসন লাভ করে। 83, জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? এ 213, বি 313, সি 330, ডি 350। তাহলে এটার উত্তরটা কি হবে? 313টা আসন ছিল জাতীয় পরিষদে। জাতীয় পরিষদে মহিলা প্রতিনিধির সংখ্যা কত ছিল? 13, 14, 15, 16। এটার উত্তর হবে 13 জন। এই সংখ্যাগুলো মনে রাখা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট এবং বিরক্তিকর, আমি জানি। আমি এই কারণেই কিন্তু এগুলো অ্যাড করেছি, কারণ পড়ার সময় দেখা যায় যে তোমরা এই সংখ্যাগুলো অনেক ক্ষেত্রে স্কিপ করে চলে যাও, কিন্তু এখান থেকে খুব প্রশ্ন আসতে পারে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? 310, 298, 169, 160। এটার উত্তরটা কি হবে? আচ্ছা, এখানে উত্তর একটু ভুল আছে, এটার উত্তরটা হবে 167। 167টা আসন লাভ করে কতগুলোর মধ্যে? 169টার মধ্যে। 86, গ্রিক সভ্যতা। আবার আমরা বিশ্ব সভ্যতায় চলে গেছি। গ্রিক সভ্যতার বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে ছিলেন 1 সফোক্লিস, 2 এসকাইলাস, 3 অ্যাপোলো। এটার উত্তরটা কি হবে? 1 ও 2। এটা নিয়েও আমরা এর আগে অনেক কথা বলেছি। আমরা বলেছি যে সফোক্লিস 100টারও বেশি নাটক রচনা করেছিলেন। এসকাইলাসকে ট্র্যাজেডি নাটকের জনক বলা হতো। আমরা নাটক সম্পর্কে কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি। মায়া অঞ্চলের মানুষ দক্ষতা অর্জন করেছিল। আচ্ছা, মায়া কোন অঞ্চলের সভ্যতা? এটা আগে একটু বলো তো। মায়া হচ্ছে আমেরিকান সভ্যতা। আমেরিকান সভ্যতা। আরও যদি আমরা ডিটেলে যেতে চাই, মায়া হচ্ছে বর্তমান যেটা মেক্সিকো আছে, মেক্সিকো নামে যে দেশটা আছে, সেখানকার সভ্যতা ছিল মায়া সভ্যতা। আচ্ছা, তাহলে মায়া অঞ্চলের মানুষ দক্ষতা অর্জন করেছিল 1 পিরামিড তৈরিতে, 2 কৃষিকাজে, 3 পোড়ানো কাদামাটির মূর্তি তৈরিতে। তাহলে আমরা বুঝতেই পারছি পিরামিড তৈরিতে হবে না, 2 ও 3 হবে। পিরামিড কারা তৈরি করতো? মিশরীয়রা, আমরা জানি। 88, ইনকাদের নগর ছিল 1 বিশালাকৃতির, 2 সুসজ্জিত, 3 সমৃদ্ধ। তাহলে ইনকা সভ্যতা এটাও কিন্তু আমেরিকান একটা সভ্যতা। এটার উত্তরটা কি হবে? 1, 2 ও 3। বিশালাকৃতি ছিল, সুসজ্জিত ছিল, সমৃদ্ধ ছিল। 89, রহিমা বেগম একজন শিক্ষিকা। তিনি একটি বাড়ি তৈরি করেন। বাড়ির সীমানার মধ্যেই পুকুর খনন করেন। চারদিকে প্রাচীর দিয়ে বাড়িটি বেষ্টন করেন। পর্যাপ্ত আলোর জন্য প্রবেশপথে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও করেন। রহিমা বেগমের কর্মকাণ্ড কোন সভ্যতাকে স্মরণ করিয়ে দেয়? এটাও আমরা বুঝে গেছি এতক্ষণে, সিন্ধু সভ্যতার কথা বলা হচ্ছে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বারবার বলেছি, যখন আমি বিশ্ব সভ্যতা পড়িয়েছি, যে প্রত্যেকটা সভ্যতার সিগনেচার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, যে এটা এটার মতোই। যেমন হচ্ছে মিশরীয় সভ্যতা, পিরামিড বললেই মাথায় আসতে হবে মিশরীয় সভ্যতা। ফারাও এই শব্দটা শুনলেই মাথায় আসতে হবে মিশরীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার একদম বেসিক ফিচার কি কি? সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, তাদের সুসজ্জিত নগর, বাড়ির পাশে হচ্ছে তোমার খালি জায়গা, মানে এরকম কিছু বিষয় আছে সিন্ধু সভ্যতার মধ্যে। তারপরে হচ্ছে গ্রিকদের ক্ষেত্রে তো এর আগেই আমি বলেছি যে নাটক রচনা,
চিকিৎসা বিজ্ঞান, অলিম্পিক খেলা, এগুলো গ্রিকদের ইম্পর্টেন্ট ফিচার। রোমানদের ক্ষেত্রে রোমান আইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৃজনশীলের ক্ষেত্রে রোমান আইন থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে, এই জায়গাগুলো কখনোই ছাড়া যাবে না, কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, এখানে আগের প্রশ্নটারই একটু লেজ আছে এখানে। তাহলে উক্ত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি, মানে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কি? এ সৌন্দর্য, বি নগর পরিকল্পনা, সি বিলাসিতা, ডি সচেতনতা। এটাও আমরা বুঝতে পারছি নগর পরিকল্পনা। 91 নম্বর প্রশ্ন, বিরলা বিদেশি একটি জাতির চাঞ্চল্য দেখছিল, চালুক্য জ্যোতির বিজয়স্তম্ভ ছিল ক নামক একটি জাতি, কিভাবে বিরাট পারসীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। পারসীয়রা ওই জাতিকে আক্রমণ করতে দ্বিতীয়বার দেশে ঢুকেছিল। উদ্দীপকের ক নামক জাতির সাথে মিল রয়েছে প্রাচীন বাংলার কাদের? গ্রিকদের। আচ্ছা, আগের প্রশ্নটার সাথে এখানে হচ্ছে আরেকটু দেখি। উক্ত জাতির রাজ্যগুলো ছিল উড্ডয়না, মগধ, মিথিলা। নিচের কোনটা সঠিক? 1 ও 2। তাহলে উড্ডয়না এবং মগধ এই দুইটা হচ্ছে গ্রিকদের সাথে সংশ্লিষ্ট ছিল প্রাচীন বাংলায়। শশাঙ্কের মৃত্যু 100 বছর, গোপাল। তাহলে গোপালের সিংহাসনে আরোহণ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? এ মাৎসন্যায়, বি মহাসামন্ত, সি হরিকেন, ডি ত্রিশক্তির সংঘর্ষ। এটাও খুবই ইজি, এটা হবে মাৎসন্যায়। এখানে কি বোঝাচ্ছে যে শশাঙ্কের মৃত্যুর 100 বছর পরে কি হয়েছে, বা 100 বছর পর্যন্ত যে পিরিয়ডটা ছিল, যেই সময়টা ছিল, সেখানে কি হয়েছে সেই সময়টাকে আমরা মাৎসন্যায় বা অন্ধকার যুগ বা বিশৃঙ্খলার যুগ এইভাবে কিন্তু ইতিহাসে জেনে থাকি। 94, আবারও ওই উদ্দীপক থেকে। তাহলে দেখি যে এখানে চিত্রের ড্যাশ বা প্রশ্নবোধক স্থানের ফলাফল ছিল: 1 রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল, 2 গোপাল রাজপদে মনোনীত হন, 3 কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়। তাহলে নিচের কোনটি সঠিক? এ 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1, 2 ও 3। তাহলে মাৎসন্যায়ের ফলাফলটা কি সেটা জানতে চাওয়া হচ্ছে। মাৎসন্যায়ের ফলাফল কি? 1 ও 2, রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল, গোপাল রাজপদে মনোনীত হন। কৈবর্ত বিদ্রোহ এটা হবে না, কারণ এটা মাৎসন্যায়ের সময়ের ঘটনা না, এটা হচ্ছে আরো 400 বছর পরে পাল বংশ যখন ডাউনফলের দিকে যাচ্ছে তখনকার ঘটনা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। 95, কেন্দ্র থেকে ভুক্তি, থেকে মণ্ডল, থেকে বিথি, থেকে গ্রাম। উদ্দীপকটি পাঠকালে বাংলার কোন যুগের শাসন ব্যবস্থার স্তর বিন্যাসে প্রতিনিধিত্ব করে? এটাও খুবই কমন একটা প্রশ্ন। এটার উত্তর হবে গুপ্ত শাসন ব্যবস্থা। গুপ্ত শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের স্তর বিন্যাস ছিল। শাসনের সুবিধার্থে বাংলার যে অঞ্চলগুলো ছিল সেটাকে ছোট ছোট অঞ্চলে বিভক্ত করা হতো। আবারও গুপ্ত শাসন ব্যবস্থা থেকে প্রশ্নটা এসেছে। উক্ত শাসন ব্যবস্থার প্রধান স্তর কি ছিল? এ সুবানিয়ত, বি ঊর্ধ্বিক, সি ভুক্তি, ডি প্রশাসনিক স্তর। উত্তর হবে ভুক্তি। 97, রাজা রাজাস ক অঞ্চলের শাসক ছিলেন? শাসক হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। তার শাসনামলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তিনি বিভিন্ন স্থানে অনেক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যা তাকে ইতিহাসে অমরত্ব প্রদান করেছে। তাহলে এখানে কোন শাসকের কথা বলা হচ্ছে? এটার উত্তর কি হবে? ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপালের কথা এখানে বলা হচ্ছে। তার শাসনামলের বৈশিষ্ট্যগুলো কি ছিল? তিনি খ্যাতিমান কেন ছিলেন? ধর্মীয় সম্প্রীতির জন্য, এটাও আগে বলেছি। আর বিভিন্ন স্থানে তিনি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, শিক্ষা ক্ষেত্রে উক্ত শাসকের অবদানগুলো হলো: 1 পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্করণ, 2 বৌদ্ধবিহার নির্মাণ, 3 বিভিন্ন স্থানে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা। তাহলে এটার উত্তরটা কি হবে? 1, 2 ও 3 প্রত্যেকটাই হবে। 99, পাল আমলের শেষ দিকে উত্তরবঙ্গের একটি অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে। উদ্দীপক কোন বিদ্রোহের কথা বলা হচ্ছে? কৈবর্ত বিদ্রোহ। এটা নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি। তাহলে দেখো যে ঘুরে ঘুরে কিন্তু একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে। তোমাদেরকে কি অনেক বেশি পড়া লাগবে? সব কিছু মনে রাখা লাগবে? কিছু করা লাগবে না। তোমরা খালি এই যে বারবার যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে, এগুলো অ্যানালাইসিস করলে কিন্তু তোমরা বুঝে যাবে যে কোথা থেকে প্রশ্নটা হয়। আচ্ছা, পাল আমলের শেষ দিকে উত্তরবঙ্গের একটি অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে। উক্ত বিদ্রোহ সংগঠিত হয় কার সময়ে? এটাও আমি অনেকবার বলেছি, দ্বিতীয় মহিপালের। দ্বিতীয় মহিপালের সাথে প্রথম মহিপালকে কনফিউজ করবে না, দুইজন আলাদা মানুষ। দ্বিতীয় মহিপাল একজন অযোগ্য অদক্ষ শাসক ছিলেন, পাল বংশের একেবারে শেষ মুহূর্তের। আর প্রথম মহিপাল যিনি ছিলেন তিনি একজন যোগ্য শাসক ছিলেন বা দক্ষ শাসক ছিলেন এবং সফল শাসক ছিলেন। তাদের দুইজনকে কোনোভাবেই কনফিউজ করা যাবে না।
101 সুজাউদ্দৌলা থেকে মীর কাসিম, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন সম্রাট শাহ আলম। উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটি যুক্তিসঙ্গত? এ পলাশির যুদ্ধ, বি বক্সারের যুদ্ধ, সি দ্বৈত শাসন, ডি 76-এর মন্বন্তর। উত্তর হবে অবশ্যই বক্সারের যুদ্ধ। সুজাউদ্দৌলা, মীর কাসিম, সম্রাট শাহ আলম তারা তিনজন অ্যালায়েন্স করেছিলেন, সন্ধি করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। এটার ফলাফল কি ছিল? ফলাফল মীর কাসিমের যে অ্যালায়েন্স ছিল, সন্ধি ছিল, তারা পরাজিত হন এবং বাংলার স্বাধীনতা রক্ষার যে শেষ একটা চান্স ছিল সেটাও কিন্তু চলে যায়। আচ্ছা 102 সুজাউদ্দৌলা, মীর কাসিম, সম্রাট শাহ আলম আগের উদ্দীপকটাই উক্ত ঘটনার ফলশ্রুতিতে মানে বক্সারের যুদ্ধের ফলে কি হয়? 1 ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ঘটে, 2 দেশীয় শক্তি দুর্বল হয়ে পড়ে, 3 জাতীয়তাবাদী চেতনা স্তিমিত হয়। উত্তর কি হবে? উত্তর হচ্ছে হবে 1 ও 2। 103 আবারও ওই উদ্দীপকটা থেকে এসেছে, এখানে আরেকটু অ্যাড হয়েছে মেজর মনরো। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন এখানে কি হবে? এ পলাশির যুদ্ধ, বি বক্সারের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। বক্সারের যুদ্ধই হবে। আচ্ছা এরপরে দেখি উক্ত যুদ্ধের বক্সারের যুদ্ধের সুদূর প্রসারী ফলাফল কি ছিল? মীর কাসিমের পরাজয়, দিল্লি থেকে বাংলা পর্যন্ত ইংরেজদের কর্তৃত্ব লাভ, সুজাউদ্দৌলার মৃত্যু। তাহলে এটার ফলাফলটা কি ছিল? 1 ও 2। ওই যুদ্ধে কিন্তু সুজাউদ্দৌলার মৃত্যু হয় নাই, তাহলে এটা হবে না। 105 মিস্টার জনসন ফুলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাকে উৎখাত করেন। জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে জনসন আড়াল থেকে শাসনকার্য পরিচালনা করেন। তাহলে দেখো যে একজন আছে রাজা হিসেবে, পাপেট রুলার বা পুতুল রাজা হিসেবে একজন আছে, আরেকজন তার পেছন থেকে রাজ্য শাসন করছে। এই ঘটনাটা আমাদেরকে কিসের কথা মনে করিয়ে দেয়? দ্বৈত শাসনের কথা মনে করিয়ে দেয়, যেখানে একজনের হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা, আরেকজনের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব। আচ্ছা এরপরে দেখি জনসন ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করে। মিস্টার জনসনের কর্মকাণ্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে? তাহলে বেসিক্যালি এখানে কি জানতে চাচ্ছে? এখানে জানতে চাচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কে প্রবর্তন করেছে। কে প্রবর্তন করেছে? আমরা জানি রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থাটা প্রবর্তন করেছে। 106 মিস্টার জনসন আবারও ওইটাই উদ্দীপকটা। তাহলে উক্ত ব্যক্তির বিশেষ শাসন পদ্ধতির ফলে মানে রবার্ট ক্লাইভের শাসন পদ্ধতি দ্বৈত শাসনের কারণে কি হয়? 1 কৃষি অর্থনীতি ভেঙে পড়ে, 2 ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়, 3 অনেক লোকের মৃত্যু ঘটে। উত্তর কি হবে? 1, 2 ও 3। অনেক লোকের মৃত্যু ঘটে এটা কি? এটা হচ্ছে 76-এর মন্বন্তরের ঘটনাটাকে ইন্ডিকেট করছে। 76-এর মন্বন্তর। মন্বন্তর বানানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা ভুল করো, ভুল করা যাবে না। জ্ঞানমূলক প্রশ্ন ভুল করলে তুমি নাম্বার পাবা না। 107 করিম তার নিজস্ব সম্পত্তি প্রথমে 5 বছরের জন্য এবং পরে 1 বছরের জন্য বন্দোবস্ত দেন। আচ্ছা আরো পড়ার আগে আমি প্রথমেই বলি যে 5 বছরের জন্য 1 বছরের জন্য, এটা দেখে বোঝা যাচ্ছে যে 5 শালা বন্দোবস্ত 1 শালা বন্দোবস্ত আমরা যে পড়েছি সেটার কথা বলা হচ্ছে। তাহলে এতে কোনো লাভ না হয় তিনি নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের সাথে স্থায়ী বন্দোবস্তে, দেখো স্থায়ী বন্দোবস্তের সিদ্ধান্ত নেন। উদ্দীপকের ঘটনার সাথে কোন ঘটনা সাদৃশ্যপূর্ণ আমরা বুঝে গেছি, কোনটা হবে? চিরস্থায়ী বন্দোবস্ত হবে এটার উত্তর। 108 করিম তার নিজস্ব সম্পত্তি প্রথমে, আচ্ছা ওই সৃজনশীল ওইটাই উদ্দীপক। আচ্ছা তাহলে এটার প্রশ্নটা কি দেখি, বন্দোবস্তের সিদ্ধান্ত নেন উক্ত ঘটনার বৈশিষ্ট্য কি? 1 জমির স্থায়ী মালিকানা সত্ত্ব লাভ, 2 রাজস্ব আদায় করার সুবিধা, 3 চিরস্থায়ী অধিকার লাভ। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে প্রত্যেকটাই। চিরস্থায়ী বন্দোবস্ত কাদের জন্য সুবিধাজনক ছিল আমি আগের ক্লাসে কিন্তু বলেছি যখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন পড়িয়েছি। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জন্য সুবিধাজনক ছিল, কৃষকদের জন্য খুবই অসুবিধাজনক এবং অত্যাচার করা একটা সিস্টেম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা 109 নম্বর প্রশ্ন, জনাব আরিফ এর একটি চা বাগান রয়েছে, বাগানের আয় নির্দিষ্ট করার জন্য প্রথমে 5 বছর পরে 1 বছর তিনি চুক্তি করেন, আবারও চিরস্থায়ী বন্দোবস্ত আসছে, এটাই হবে উত্তর। আচ্ছা দেখি, আচ্ছা আরিফের ঘটনাটি ইতিহাসে কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে, দ্বৈত শাসন হবে না। আচ্ছা উক্ত ঘটনার ফলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হয়? বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়, 2 স্থায়ী মালিকানা স্বীকৃতি পায়, 3 কৃষক শ্রেণী শোষিত হয়। তাহলে এটার উত্তরটা কি হবে?
আচ্ছা, এটার উত্তরটা প্রত্যেকটাই হবে 1, 2 ও 3। বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়, এটাও হবে। স্থায়ী মালিকানা স্বীকৃতি পায় কাদের? স্থায়ী মালিকানা জমিদারদের। আর কৃষক শ্রেণী শোষিত হয়। এটা 1, 2 ও 3 প্রত্যেকটাই হবে। 111, নিহালের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে 1793 সালে প্রবর্তিত একটি শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন। এই ব্যবস্থার ফলে জমিদাররা ভূমির স্থায়ী মালিক হন। উদ্দীপকের উক্ত ব্যবস্থার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ? চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত থেকে কতবার প্রশ্ন এসেছে, এগুলো আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কতটা ইম্পর্টেন্ট এবং কতবার একই ধাঁচের প্রশ্ন এসেছে। আচ্ছা দেখো, উক্ত ব্যবস্থার অন্যতম ফলাফল হলো কৃষকদের উন্নতি, জমিদারদের প্রভাব বৃদ্ধি, ব্রিটিশ শাসনের মজবুত ভিত্তি তৈরি। উত্তর কি হবে? 2 ও 3। কৃষকদের উন্নতি হয়নি, এর আগেও যেটা বলছিলাম, কৃষকদের উপরে অনেক অত্যাচার চালানো হয়েছে ওই সময়টায়। 113, ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম কি? ডিরোজিওর কথা আমরা আগেই পড়েছি। তাহলে ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম কি? হিসপাবাস। একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? এ উইলিয়াম কেরি, বি হেনরি লুই ডিরোজিও, সি ডেভিড ড্রামন্ড, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটার উত্তরটা কি হবে? হেনরি লুই ডিরোজিও। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের উদ্যোক্তা কে ছিলেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ নাকি সৈয়দ আমির আলী? এটার উত্তরটা কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের উদ্যোক্তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব কোনটি? অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার নাকি ধর্মীয় সংস্কার? এটাও আমরা জানি কি হবে? সামাজিক সংস্কার। সামাজিক সংস্কার কিভাবে? তিনি বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন এবং তিনি কিন্তু নিজ পুত্রেরও বিয়ে দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। তাহলে তিনি কত বড় মাপের একজন মানুষ ছিলেন, তাই না? যে তিনি কিন্তু শুধুমাত্র অন্যদেরকে শিখিয়েছেন, নিজের সময় তিনি করেননি, ব্যাপারটা এরকম না। তো তিনি সামাজিক অনেক বড় মাপের একজন সামাজিক সংস্কারক ছিলেন। 117, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? এটাও আমরা আগে আরেকটা প্রশ্নে দেখে ফেলেছি, 1856 সালে। দরিদ্র পরিবারের সন্তান ছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, রাজা রামমোহন রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এই যে প্রথমে যে তিনজনের নাম রয়েছে তারা প্রত্যেকে অনেক অর্থবিত্তবান, অনেক ধনী পরিবারের সন্তান ছিলেন। গরিব পরিবারের সন্তান ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার সম্পর্কে আমরা কি পড়েছি? যে তিনি আলোর অভাবে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতেন। ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করে কিন্তু তিনি বিদ্যাসাগর উপাধি অর্জন করেছিলেন। হাজী মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করেন? হুগলিতে, মেদিনীপুরে, বর্ধমানে নাকি মুর্শিদাবাদে? উত্তরটা কি হবে? হুগলিতে। জহুরুল স্যার পরিশ্রম করে অনেক অর্থবিত্তের মালিক হন। তিনি নিজের বিলাসী জীবন পরিহার করে গরিব দুঃখীদের মাঝে তার সমুদয় অর্থ বিলিয়ে দেন। জহুরুল স্যার ইতিহাসের কোন মনীষীর আদর্শে অনুপ্রাণিত? এটার উত্তর কি হবে? হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? তার উপাধিটা কি? দানবীর। তিনি অনেক দান করতেন বিধায় তাকে দানবীর বলা হয়। এবং তার এই অর্থের উৎসটা কি ছিল? তার একজন বড় বোন ছিলেন যিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তো বড় বোনের অনেক বেশি অর্থবিত্ত ছিল। যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, তার মৃত্যুর পরে সেই সমস্ত অর্থবিত্ত হাজী মোহাম্মদ মহসিন পান। তিনি কিন্তু নিজের বিলাসে সব অর্থ খরচ করে দিতে পারতেন, তা না করে তিনি সমস্ত অর্থ বিলিয়ে দেন। 19 শতাব্দীতে মুসলিম মনীষীরা মুসলমানদের কোন ভাষা শিক্ষার উৎসাহ দিয়েছিলেন? এটার উত্তরটা কি হবে? ইংরেজি ভাষা শিক্ষা। স্বাভাবিকভাবে ওই সময় যেহেতু ইংরেজ শাসনামল ছিল, ইংরেজি না শিখলে জীবনে উন্নতি করার কোনো অন্য রাস্তা ছিল না। সেই কারণে মনীষীরা বারবারই ইংরেজি শেখার উপরে গুরুত্ব দিয়েছিলেন। নবাব আব্দুল লতিফ বাঙালি মুসলমান সম্প্রদায়কে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে তৎপর ছিলেন কেন? ইংরেজি ভাষার প্রসারের লক্ষ্যে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইংরেজদের সান্নিধ্য লাভের জন্য, মুসলমান ও ইংরেজদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার জন্য? উত্তর কি হবে? ডি। নবাব আব্দুল লতিফ চেয়েছিলেন যে ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্কটা ভালো হোক, না হলে আমাদের উন্নতি হবে না। সেই কারণেই তিনি ইংরেজি শিক্ষায় মুসলমানদের শিক্ষিত করতে চেয়েছিলেন। 123, কেন আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালান? এটার উত্তর হবে ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে। 124, মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? উত্তর কি হবে? মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা গ্রন্থ? নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, রামমোহন রায়, হাজী মোহাম্মদ মহসিন? উত্তর কি হবে? সৈয়দ আমির আলী। বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়? এটাও আমরা আগে পড়ে ফেলেছি, 2 মার্চ
ডাকসু নেতা আসম আব্দুর রব এটা উত্তোলন করেন। সম্রাট আকবরের সময় বাংলার পরিচয় বহন করে কোনটি? বাঙ্গালা, সমতট, ত্রিপুরা, সুবাহ বাংলা। উত্তর হবে সুবাহ বাংলা। সম্রাট আকবরের সময় ছোট ছোট যে অঞ্চলগুলো ছিল সেগুলোকে বলা হতো সুবাহ। মুজিবনগর সরকার 1971 খ্রিস্টাব্দের কত তারিখে গঠিত হয়? এটাও আমরা আগে বলে ফেলেছি, 10ই এপ্রিল গঠিত হয়, 17 এপ্রিল শপথ গ্রহণ করে। তাহলে দেখো একই প্রশ্ন কতবার আসছে, দেখছো? তোমাদেরকে পড়াতে পড়াতে তো আমারই মুখস্থ হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা, মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? ভারত সরকারের আমন্ত্রণে পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে, সোভিয়েত ইউনিয়নের পরামর্শে শেখ মুজিবুর রহমানের নির্দেশে। এটা কি হবে? পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে। তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে শপথ গ্রহণের দিন অর্থাৎ 17 এপ্রিল 1971 শপথ গ্রহণের কিছু সময় পরে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় একটা হামলা হয়, যে কারণে তাদের সদর দপ্তরটা স্থানান্তর করতে বাধ্য হইতে হয়। আইনগত কাঠামো আদেশ জারি করেন কে? এটার উত্তরটা কি হবে? ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ জারি করেন। আচ্ছা, জাতীয় প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলের নেতৃত্বে সরকার গঠিত হওয়া ন্যায়সঙ্গত ছিল কেন? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। এটার উত্তর এটাই হবে। কারণ হচ্ছে তারা নেতৃত্ব বা সরকার গঠন করবে এটা স্বাভাবিক ছিল। 169টার মধ্যে 167টা আসনই তারা পেয়েছিল, কিন্তু সরকার গঠন করতে দেয়া হয় নাই। আচ্ছা, এরপরে দেখি 1970 খ্রিস্টাব্দের নির্বাচনের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার সৃষ্টি হয় কেন? কেন? এটার উত্তরটা কি হবে? ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা হয় বলে। এর আগে যেটা বলছিলাম যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কিন্তু ক্ষমতা বাঙালিদেরকে তখন নিতে দেয়া হয় নাই। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? এটা উত্তরটা কি হবে? 1 মার্চ 1970 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্ত? এটার উত্তর হবে 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়? রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে আমরা চিনি। ঢাকায় গণহত্যা শুরু হয় কি নামে? অপারেশন সার্চলাইট। এটা আমরা জানি। অপারেশন সার্চলাইট কবে হয়েছে? 1971-এর 25শে মার্চ। এটা নেতৃত্বে কে ছিলেন? টিক্কা খান। রাও ফরমান আলী। মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন? এটার উত্তর কি হবে? 1760 খ্রিস্টাব্দে মীর কাসিম বাংলার নবাব হন। আচ্ছা, মীর কাসিম কে ছিলেন? মীর কাসিম কিন্তু মীর জাফরের জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন, কিন্তু তাদের দুইজনের চরিত্রে কোনো মিল ছিল না। মীর জাফর হচ্ছে চাটুকার ছিল, ইংরেজদের তোষামত করত, আর মীর কাসিম স্বাধীন চেতা ছিলেন। 138 ক্লাইভ কত টাকার বিনিময়ে অযোধ্যা ফিরিয়ে দেয়? 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ না 50 লক্ষ? উত্তর কি হবে? 50 লক্ষ টাকার বিনিময়ে ক্লাইভ অযোধ্যা ফিরিয়ে দেয়। কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। কত বঙ্গাব্দে লর্ড ক্লাইভের সময় বাংলায় 76-এর মন্বন্তর হয়? বঙ্গাব্দ দেখেছো, একটা হচ্ছে খ্রিস্টাব্দ, একটা হচ্ছে বঙ্গাব্দ। বঙ্গাব্দ মানে বাংলা সাল, আর খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি সাল, তাই না? তাহলে কত খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়? 1176। আর বাংলা সেটা ছিল বাংলাটা হচ্ছে 1176 বঙ্গাব্দ, ইংরেজি সেটা ছিল হচ্ছে 1770। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় কত খ্রিস্টাব্দে? অবসান কত খ্রিস্টাব্দে হয়? 1772 সালে, যখন ইংরেজদের নামে বা রবার্ট ক্লাইভের অনুসরণে তো দ্বৈত শাসন ব্যবস্থাটা প্রবর্তিত হয়েছিল, তো তাদের বিরুদ্ধে যখন অনেক দুর্নীতির অভিযোগ ওঠে, তখন ইংল্যান্ড থেকে রানী কিন্তু এই কোম্পানির শাসনামলের অবসান ঘটান এবং তিনি নিজ থেকে গভর্নর জেনারেল পাঠান। চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন করেন কে? এটাও আমরা জানি, লর্ড কর্নওয়ালিস 1793 সালে। 1786 খ্রিস্টাব্দে ভারতকে কোম্পানি শাসন দুর্নীতিমুক্ত করতে দায়িত্ব দেওয়া হয় কাকে? রবার্ট ক্লাইভ। এটা হবেই না। লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এটা হচ্ছে উত্তরটা এখানে ভুল আছে, এটা হচ্ছে রবার্ট ক্লাইভ হবে না, কারণ রবার্ট ক্লাইভ ততদিনে চলে গিয়েছে। এটা উত্তর হবে লর্ড কর্নওয়ালিস আর ওয়ারেন হেস্টিংস।
পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পেছনে কারণ হলো নানামুখী ষড়যন্ত্র, নবাবের অদূরদর্শিতা, মীর মদনের মৃত্যু। এটার উত্তর কি হবে? প্রত্যেকটা এটার উত্তর হবে। 145 1760 খ্রিস্টাব্দে ইংরেজরা মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ কি? অতিরিক্ত অর্থ প্রদানে সে অক্ষম ছিল, স্বাধীনচেতা শাসক ছিল, ওলন্দাজদের সাথে আঁতাত করেছিল। উত্তরটা কি হবে? 1 ও 3। স্বাধীনচেতা শাসক ছিল, এটা হবে না। স্বাধীনচেতা শাসক কে ছিল? মীর কাসিম। মীর কাসিম। মীর কাসিমের সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তিনি কিন্তু রাজধানী স্থানান্তর করেছিলেন। ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। কোথা থেকে কোথায়? মুর্শিদাবাদ থেকে তিনি নিয়ে গিয়েছিলেন কোথায়? মুঙ্গেরে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 146 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হয়? জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়, প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়, জমিতে প্রজাদের বহুসত্ত্ব বিলোপ হয়। এটার উত্তরটা কি হবে? 1 ও 3। প্রজাদের স্বার্থ বা কৃষকদের স্বার্থ সুরক্ষিত হয়নি। 147 তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ জামশেদপুর দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হলে আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। সুমনের ভূমিকায় আমরা নিচের কোন জমিদারকে দেখতে পাই? এ মুসা খান, বি ঈসা খান, সি চাঁদ রায়, ডি বাহাদুর গাজী। তাহলে উত্তরটা কি হবে? ঈসা খান। ঈসা খান হচ্ছে 12 ভূঁইয়াদের সর্দার ছিলেন। 12 ভূঁইয়াদের মধ্যে সব থেকে ফেমাস বা পরিচিত নামটা হচ্ছে ঈসা খান। 12 ভূঁইয়াদের সর্দার। আচ্ছা, তাহলে এরপরে দেখি আগের মানে আগের যেটা উদ্দীপক ছিল সেটাই। এটা বাংলায় মধ্যযুগের সূচনা হয় কিভাবে? হিন্দু সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আর্যদের আগমনের মধ্য দিয়ে, মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। উত্তর হবে মুসলিম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আচ্ছা, এটা কত সালে? 1204 সালে কিন্তু ওই যে নদিয়ায় আক্রমণ করেন বখতিয়ার খলজি। নদিয়া আক্রমণ, লক্ষণ সেনের পরাজয়। আচ্ছা, সেন শাসকরা কোথা থেকে আসছিল? এটার সাথে রিলেটেড আরেকটা কথা বলি। সেনরা এসেছিল দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে। দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে সেন শাসকরা এখানে শাসন করতে এসেছিল। আর সমাপ্ত হয় কার মাধ্যমে? রাজা লক্ষণ সেনের মাধ্যমে সেন শাসন সমাপ্ত হয়। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখি, জনাব মাহমুদ পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর আত্রাপুর থেকে মমিনপুরে পৌরসভা স্থানান্তর করেন। মূলত নদী তীরবর্তী হওয়ার কারণে তিনি এখানে পৌর অফিস স্থানান্তর করেন। তিনি মমিনপুরের নিরাপত্তা বৃদ্ধির জন্য নৌবাহিনী গঠন করেন। তাহলে দেখো, নৌবাহিনী গঠন করেন। তাছাড়া তিনি মমিনপুরের যাতায়াত ব্যবস্থার উন্নতি করেন। অনুচ্ছেদে জনাব মাহমুদের সাথে কার মিল রয়েছে? তাহলে দেখো, নৌবাহিনী গঠন করেন, এটা হচ্ছে কি পয়েন্ট। তাহলে দেখি আমরা কি আছে এখানে অপশন। ইলতুৎমিশের মিল রয়েছে, শ্রেষ্ঠ খলজি মালিক শাসকের মিল রয়েছে, গিয়াসউদ্দিন ইয়োজ খলজির মিল রয়েছে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে 2 ও 3। ইলতুৎমিশ হবে না। শ্রেষ্ঠ খলজি মালিক কে ছিলেন? শ্রেষ্ঠ খলজি মালিক ছিলেন গিয়াসউদ্দিন ইয়োজ খলজি, এবং তার সব থেকে বড় কাজ হচ্ছে তিনি কিন্তু প্রথম বাংলায় নৌবাহিনী গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আগে কিন্তু বাংলায় সুসংগঠিত নৌবাহিনী কেউই গঠন করেননি। তিনি দেখলেন যে বাংলা যেহেতু নদীমাতৃক অঞ্চল, এখানে অশ্বের মাধ্যমে কিন্তু সবসময় যুদ্ধে জেতা সম্ভব না, সব জায়গায় অশ্ব বা ঘোড়া চালানো যায় না, যে কারণে তিনি নৌবাহিনীটা গঠন করেছিলেন। তাহলে এরই মধ্য দিয়ে আমরা দেখে ফেললাম পুরো বইয়ের, তোমাদের শর্ট সিলেবাসের যে 6টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের এখানে গুরুত্বপূর্ণ, এর আগে বোর্ডে অনেকবার এসেছে এরকম প্রশ্নগুলো আমরা আজকে প্র্যাকটিস করে ফেললাম। আশা করা যায় যে তোমরা অনেকখানি ক্লিয়ার হয়েছো এবং বুঝতে পেরেছো যে কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে প্রত্যেক বছরই অনেকগুলো করে প্রশ্ন আসে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।